brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, দেখছেন জি24 ঘন্টা দুরন্ত দুটো নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। শুরুতে ডায়মন্ড হারবারে আমতলার দিকে নজর রাখতে হচ্ছে। গতকালের পরও আজও ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয় একেবারে বেআইনি নির্মাণ, কোনো নিয়মের তোয়াক্কা করা হয়নি, সেখানে গতকাল বুলডোজার চলেছে এবং আজও সেই কার্যালয়ে হাতুড়ির ঘা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেআইনি কার্যালয় ভেঙে ফেলার কাজ চলছে। গতকালের পর আজকেও সেখান থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়া হচ্ছে, ট্রাঙ্কে জিনিসপত্র ভরে তোলা হচ্ছে গাড়িতে। গতকাল রাত ভর সেই কাজ চলেছে, আজ সকাল থেকেও কিন্তু সেই পর্ব চলছে। হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পার্টি অফিস, 5 তলায় পার্টি অফিস, পুরোটাই বেআইনি এবং সেই পার্টি অফিস ভেঙে ফেলা তোড়জোড় গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল তিনটে বুলডোজার সেই কাজ করেছে এবং আজকেও জিনিসপত্র সমানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে অ্যাকশন, পুলিশের বুলডোজার অ্যাকশন চলছে। এই মুহূর্তে কি চলছে আমাদেরকে ছবি দেখাচ্ছেন আমাদের প্রতিনিধি পিয়ালি কাছ থেকে বিষয়ে আরো জানবো। পিয়ালি, এখন কি চলছে? দেখো, আবার নতুন করে ভাঙার কাজ শুরু হয়েছে, হাতুড়ি নিয়ে আসা হয়েছে, হাতুড়ি দিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে একটার পর একটা দেয়াল সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে। পিয়ালি, দেখতে পাচ্ছি আমরা সেই ছবি, একটার পর একটা দেওয়াল ভাঙা হচ্ছে এবং জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আজও কি বুলডোজার আসছে? দেখো, আজকে বুলডোজার আনা হয়নি। আজকে আমরা দেখলাম যে গতকাল রাত্রি থেকে জিনিসপত্র সরানোর কাজ চলছিল এবং আজকেও সেই কাজ চলছে। একদিকে যেরকম ভাঙা হচ্ছে, অন্যদিকে লরি ভর্তি করে এখানে জিনিসপত্র রাখা রয়েছে, সেই কাজ সরানো হচ্ছে। অন্যদিকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম ভাইব্রেটার মেশিন নিয়ে আসা হয়েছে এবং বড় বড় হাতুড়ি নিয়ে আসা হয়েছে এবং বেশ কয়েকজন কর্মী তারা আলাদাভাবে প্রত্যেকটা ফ্লোরে, কিছুক্ষণ আগে গ্রাউন্ড ফ্লোরে হাতুড়ি দিয়ে, বড় বড় হাতুড়ি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো দেয়াল। তারপরে তারা ফার্স্ট ফ্লোরে চলে গেলেন এবং ফার্স্ট ফ্লোরে যেখানে দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি রয়েছে, সেখানে কিন্তু একেবারে হাতুড়ি চলছে এবং সেই হাতুড়ি দিয়ে একের পর এক গ্রাউন্ড ফ্লোরের যে সমস্ত দেয়াল রয়েছে, যে রুমগুলো রয়েছে, সেগুলো কিন্তু ভাঙার কাজ চলছে। অর্থাৎ আজকে বুলডোজার নয়, আজকে ভাইব্রেটার নিয়ে আসা হয়েছে, হাতুড়ি নিয়ে আসা হয়েছে। সেই হাতুড়ির বাড়ি মেরে একের পর এক দেয়াল গুড়িয়ে দেওয়া হচ্ছে। ক্যামেরা পার্সন যদি ক্যামেরা ঘোরায় তাহলে দেখতে পারবে এটা হচ্ছে ভাইব্রেটার মেশিন। সেই ভাইব্রেটার মেশিন, বেশ কয়েকটি ভাইব্রেটার মেশিন নিয়ে যাওয়া হয়েছে। সেই মেশিনগুলোকে ব্যবহার করে এই যে ফ্লোরগুলো রয়েছে, সেই ফ্লোরগুলো সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হবে। অন্যদিকে জিনিসপত্র সরানোর যে কাজ সেটা চলছে। এটা পুলিশ আধিকারিকদের বক্তব্য যে এখানে তাদের কি জিনিসপত্র রয়েছে না রয়েছে সেটার সঙ্গে তারা কিছু দেখছেন না, যেহেতু সিভিল অথরিটি তারা ভাঙার কাজ করছে এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে কালকে ইনভেন্টরি হয় বিডিওর উপস্থিতিতে এবং সমস্ত জিনিসপত্র এখানে সরিয়ে দেওয়া হচ্ছে এবং 80% জিনিসপত্র সরানোর কাজ হয়ে গেছে। একদিকে এখনও সেই কাজ যেরকম চলছে, অন্যদিকে এই দেয়াল ভাঙা হচ্ছে, অর্থাৎ হাতুড়ি দিয়ে আলাদা যারা লেবাররা তারা কিন্তু এই ভাঙার কাজ চালাচ্ছেন। আর এদিকে আমরা জানি পিয়ালি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোর্টের দ্বারস্থ হয়েছেন, এই ভাঙার বিরোধিতা করে তিনি কোর্টের দ্বারস্থ হয়েছেন। ছুটির দিনও শুনানি আর্জি তিনি জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত না কোর্ট কিছু বলছে, এই ভাঙার যে প্রসেস এই মুহূর্তে তুমি আমাদেরকে দেখাচ্ছ সেটা চলবে, তাই তো? একেবারেই দেখো, যেহেতু কোনো স্টে নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় তিনি মূলত মামলাটি করেছেন। যেহেতু তিনি ডিরেক্টর, তিনি এই লিপস অ্যান্ড বাউন্সের এবং তার নামেই নোটিশ দেওয়া হয়েছিল। আজকে দুপুর 12টার সময় হিয়ারিং করার কথা ছিল, কিন্তু দুপুরবেলা সেটা হয়নি, 1:30টার সময় হয়েছে। সব পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। ফলে এখনও পর্যন্ত যেহেতু কোনো স্টে নেই, ফলে ভাঙার ক্ষেত্রে কোনো রকম বাধা নেই। অবৈধভাবে এই বিল্ডিং তৈরি করা হয়েছে বলে অভিযোগ। ফলে প্রশাসনের তরফ থেকে, জেলা প্রশাসনের তরফ থেকে ভাঙার কাজ সেটা কিন্তু অব্যাহত রয়েছে। কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে আমরা দেখলাম ভাঙার কাজ শুরু হয়েছে। এখানে তুমি দেখতে পাচ্ছ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ছবি সেই রয়েছে, যেখানে যে ফার্স্ট ফ্লোরে সেটা ভাঙা হয়েছে। অন্যদিকে গ্রাউন্ড ফ্লোরে পরপর একেবারে একটু ক্যামেরা পার্সন যদি যায় তাহলে তুমি দেখতে পাবে যে গ্রাউন্ড ফ্লোরের দুটো রুম, সেখানেও কিন্তু পরপর একেবারে হাতুড়ি দিয়ে মেরে এই একেবারে তুমি যে ছবি দেখতে পাচ্ছ সেইখানে হাতুড়ি দিয়ে এই দেয়ালগুলো কিন্তু ফাটিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এভাবেই কিন্তু এখন ওপরের তলায় আরও একটা টিম গেছে। চলে আসো, মাথায় ভেঙে পড়বে। এবার ওপরের টিম, এখন আমরা আওয়াজ পাচ্ছি ওপরের অন্য ফ্লোরের, সেখানেও কিন্তু ভাঙার কাজ শুরু হয়েছে, হাতুড়ির আওয়াজ পাচ্ছি এবং সেখানেও কিন্তু একেবারে দেখতে পাচ্ছ ফার্স্ট ফ্লোরে। ক্যামেরা পার্সনকে বলবো এখানে আসার জন্য। ফার্স্ট ফ্লোরের যে বিল্ডিং জানলা, সেই জানলা দিয়ে দেখা যাচ্ছে হাতুড়ি মারা হচ্ছে। সেখানেও কিন্তু ভাঙার কাজ চলছে
এবং এখানেও এই ফার্স্ট ফ্লোরের গ্রাউন্ড ফ্লোর ভাঙার পর সেখান থেকে তারা ফার্স্ট ফ্লোরে গিয়েছেন। আরে জয়ন্তদা এদিকে আসো। একেবারে পিয়ালি, বুঝতে পারছি তুমি এবং ক্যামেরা পার্সন অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছো, সেফ ডিস্টেন্স মেনটেন করে আমাদেরকে ছবি দেখাও, এবং সেই সঙ্গে এটাও একটুখানি বলো যে এখনো পর্যন্ত বাড়ি থেকে রাতভর এই কার্যালয় থেকে একাধিক জিনিসপত্র বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই কাজ এখনো চলছে। একেবারে দেখতে পাচ্ছ কতগুলো এয়ার কন্ডিশন, সেগুলো বের করে নিয়ে যাওয়া হচ্ছে। খাট আমরা দেখলাম, বেশ কিছু বিছানা, তার সঙ্গে প্রচুর ল্যাপটপ, এগুলো তার সঙ্গে সঙ্গে বিভিন্ন উৎসবের সময় যে পোশাক জামা কাপড় দেওয়া হয় সেরকম বস্তা বস্তা পোশাক, 100টারও বেশি ট্রাঙ্ক ভর্তি করে বই, এই সমস্ত কিছু বার করা হচ্ছে। এবং যেহেতু এত বড় একটা বিল্ডিং, 5তলা বিল্ডিং, সেখানে 10টারও বেশি ফ্ল্যাট রয়েছে, তার ভেতরে 2-3টে করে রুম, ফলে প্রত্যেকটা রুমেই টেবিল, কনফারেন্স রুম সেগুলো রয়েছে, ফলে আসবাবপত্র পুরোটাই ভর্তি ছিল। সেই সমস্ত জিনিস সরানোর কাজ চলছে, এখনও অনেক জিনিস রয়েছে, ফলে সেটা টাইম লাগবে। প্রথমে যেটা বলা হয়েছিল, যে মনে করা হচ্ছিল সমস্ত জিনিস সরানোর পর তারপরে ভাঙা হবে, কিন্তু আমরা দেখলাম এই সরানোর কাজ একদিকে চলছে, অন্যদিকে কোনো রকম বুলডোজার না, যেহেতু একেবারে যে ঘরগুলো খালি হয়ে গেছে, যে ঘরগুলো থেকে সম্পূর্ণভাবে জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়েছে, সেই ঘরগুলোর ভেতরে হাতুড়ি নিয়ে গিয়ে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা লেবাররা তারা কিন্তু ভাঙার কাজ করছে। একদমই সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, হাতুড়ির ঘা পড়ছে এই কার্যালয়ে। গতকাল 3-3টে বুলডোজার কাজ করেছিল, আজ এখনো পর্যন্ত বুলডোজার আসেনি ঠিকই, তবে এই যে কার্যালয়টি ভেঙে দেওয়ার কাজ সেটা কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কার্যালয় থেকে যে একাধিক জিনিসপত্র সেগুলো কিন্তু বের করে নিয়ে যাওয়ার যে কাজ সেটা চলছে। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবার কোর্টে দ্বারস্থ হয়েছেন এই পুরো বিষয় নিয়ে। তিনি বলছেন যে পুরোটাই বেআইনি, এমনটাই তার অভিযোগ। গতকালই এই বিষয়ে তিনি বলেছেন, কি বলেছেন সেই বক্তব্য আবার শোনাই। বিজেপির নেতারাই এর পিছনে রয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষ মদত বিজেপির নেতাদের রয়েছে। বিজেপির নেতারা ঘোষণা করে দিচ্ছে এবং তাদেরকে উইটনেস হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে। আজকে সেই পার্টি অফিসের ভিতরে যদি কিছু প্ল্যান্ট করে দেওয়া হয়, তার দায় কার? যিনি আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন, দুবার ল্যাজে গোবরে হেরেছে, তাকে উইটনেস হিসেবে বিজেপি নিয়ে গেছে। পার্টি অফিস যখন ভাঙা হচ্ছে, ভিতরে যখন মালপত্র নিয়ে আসা হচ্ছে, বিজেপির গেরুয়াধারী, গেরুয়া পতাকা, গেরুয়া উত্তরীয় পড়া গুন্ডারা মুখ ঢেকে, আপনারা তো দেখিয়েছেন, বেসিন, ফার্নিচার সব ভেঙে দেওয়া হচ্ছে, পৈতৃক সম্পত্তি এদের। আমরা বিচার ব্যবস্থার উপর আস্থাশীল আস্থা রেখেছি এবং আমরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে এই মামলা নিয়ে আগামী দিন হাইকোর্টে যাব। এবং সেই মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। ঠিকই পুরো বিষয় নিয়ে ঠিক কি বলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার বক্তব্য শোনাই। দেখুন, রাজ্য পুলিশের বিরুদ্ধে চুরির অভিযোগ করছেন, কারণ হচ্ছে উনি চুরি জিনিসটা ভালো বোঝেন। চুরি সম্পর্কে ওনার পিএইচডি করা আছে, অন্য কিছুতে ডিগ্রি না থাকুক। সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সৌমেনবাবু, কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়, সেই কার্যালয় নিয়ে বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল বহুবার, শুধু তাই নয়, সাধারণ মানুষও তারাও কিন্তু গতকাল একের পর এক এই কার্যালয় নিয়ে মুখ খুলেছিলেন। আসলে তিনি যখন বা তার সরকার তারা যখন ক্ষমতায় ছিলেন, তখন মনে রাখতে হবে যে আইনকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে, যেটা বলা হচ্ছে তথ্য প্রমাণ এখন যা আসছে, বেআইনি ভাবে এই যে নির্মাণ, অর্থাৎ এই বেআইনি ক্ষমতার দর্পে, ক্ষমতার অহংকারে, সেটাই আইনি জায়গায় পর্যবসিত হয়েছিল। এবং আজ সরকারে নেই, তখন তিনি যখন আবার বিভিন্ন ক্ষেত্রে দেখছি আইনি রক্ষা কবচ এসব বারবার যখন বিচারক ব্যবস্থার কাছে চলে যাচ্ছেন, কিন্তু অথচ দেখা যায় তারা যখন ক্ষমতায় ছিলেন তখন সেই বিচার ব্যবস্থাকেই তুচ্ছ তাচ্ছিল্য করতে দেখেছি। কিন্তু মনে রাখতে হবে যে সময় কারোরই সময় এক যায় না, অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে আইন সবার জন্য সমান। এবং এই বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে প্রশাসনের যে হস্তক্ষেপ, নিশ্চয়ই তথ্য প্রমাণ পেয়েছে বলেনি তারা এই পদক্ষেপ নিচ্ছেন। বিচার ব্যবস্থা খোলা আছে, 100 বার তার গণতান্ত্রিক অধিকার আছে যাওয়ার, কিন্তু তার সঙ্গে মনে রাখতে হবে এই পার্টি অফিসগুলো এক একটা শুধুমাত্র একটা
বিরাট পার্টি অফিসের না, যদি বিরাট যদি সৌমেন বাবু এই পুরোটাই আইনসম্মতভাবে সঠিক পদ্ধতি মেনটেন করেই করা হয়, যেমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাহলে তিনবার হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। তখন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার টিম কেন এগিয়ে এলো না, কেন তারা জবাব দিল না, কেন তাদেরকে আবার হাইকোর্টে যেতে হচ্ছে, এই প্রশ্ন উঠবে না? 100 বার। অর্থাৎ আমার যদি সেই সৎ সাহস থাকে, আমার যদি সমস্ত কিছুকে বুঝে নেওয়ার মতো অধিকারকে যাচাই করার ক্ষমতা থাকে, তাহলে আমি কখনো আমার নিজের বাড়ি, নিজের পার্টি অফিস আমি এভাবে ছেড়ে দিতে পারি? অর্থাৎ সোজা কথা যে ডাল মে কুছ কালা হ্যায়, অর্থাৎ ডাল মে কুছ কালা হ্যায় দেখেই আজ এইভাবেই প্রকারান্তরে যেটা বলা হয় যে জনমানুষের কাছে একদমই, এই আমাদের বিষয়টা অবশ্যই সেদিকে নজর থাকবে। এই ডাল মে কুচ কালা হে নাকি পুরোটাই কালো, সেটার দিকে অবশ্যই সাধারণ মানুষের নজর রয়েছে। যেমন আমাদের নজর রয়েছে এই বদলের বাংলায়। এই বদলের বাংলায় একাধিক জায়গায় বদল হয়েছে, আর এবার তো শ্বেত বিপ্লব। হাওড়ায় ফুড পার্কে তৈরি হচ্ছে আমুল বেঙ্গল ডেয়ারি প্রজেক্ট, বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র হবে। আজ তার ভূমি পুজো করবেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকবেন, এবং এই প্রকল্পে প্রায় 700 কোটি টাকা বিনিয়োগ করছে আমুল। এই প্রকল্প সম্পন্ন হলে পরে প্রতিদিন প্রায় 30 লক্ষ লিটার দুধ প্রক্রিয়াজাত করার ক্ষমতা রাজ্যের কাছে কিন্তু চলে আসবে। শিল্পে জোয়ার, বিনিয়োগ আসছে রাজ্যে, রাজ্যের মানুষের কর্মসংস্থান হবে। এই পুরো বিষয় নিয়ে আমরা আরো জানবো, কথা বলবো। দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি একেবারে সাঁকরাইল থেকে। দেবব্রত, তুমি একটু আগে আমাদেরকে ছবি দেখাচ্ছিল, পুরোটা ক্ষেত্র প্রস্তুত, ভাবনা চিন্তা একেবারেই ক্লিয়ার। সাধারণ মানুষের কাছে অবশ্যই কর্মসংস্থানের যে জোয়ার, তা হয়তো আর কিছু মাসের মধ্যে আমরা লক্ষ্য করব। তার আগে যে তোড়জোড় এই মুহূর্তে চলছে সেটা একটু দেখবো। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সাঁকরাইল ফুড পার্কে, এবং যেখানে এই আমুল বাংলা ডেয়ারির যে কারখানা গড়ে উঠবে ঠিক সেই জায়গাতেই প্রায় 16 একর এই যে জমি, সেই জমিতেই এই কারখানা গড়ে উঠবে। 1 থেকে 1.5 বছরের মধ্যে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, এবং পাশাপাশি আরও যেটা জানা যাচ্ছে যে এটা হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ দই তৈরির কারখানা হবে। শুধু যে এখানে সাধারণ মানুষের কর্মসংস্থান হবে তাই নয়, গ্রামীণ অর্থনীতিও কিন্তু চাঙ্গা করাও কিন্তু অন্যতম লক্ষ্য। তার কারণ হচ্ছে গ্রামে গ্রামে যারা দুধ বিক্রি করেন তারা যাতে ন্যায্য মূল্যে ঠিক দামে তারা যাতে এই দুধ বিক্রি করতে পারেন, সেটারও অর্থাৎ সেখান থেকে এই প্রকল্প যারা করছেন তারা কিন্তু কর্তৃপক্ষের লোক, তারা কিন্তু তাদের থেকে দুধ কিনবেন। আমার সাথে রয়েছেন এখানকার একজন স্থানীয় বাসিন্দা, আমরা তার সাথে কথা বলবো। এই যে সাঁকরাইল যে ফুড পার্ক, এখানে একটা নতুন কারখানা গড়ে উঠছে আমুল ডেয়ারির, কি বলবেন? খুবই ভালো লাগছে, এটা আমাদের কাছে একটা স্বপ্নের মতো, যেটা বাইরে আমুল গুজরাটের ছিল, বিভিন্ন জায়গায় আছে, একদম বাড়ির কাছেই আমাদের প্রজেক্টটা শুরু হচ্ছে। তার জন্য আমরা খুব আশাবাদী, এখানে কর্মসংস্থান নিয়ে খুবই আশাবাদী। এখানে অনেক মানুষ উপকৃত হবে, লোকাল কর্মসংস্থান, কুটির শিল্প তো নেই বললেই চলে, সেই জায়গায় এখানে আমুল আসবে, আমরা ভালো কাজের সন্ধান পাবো। বুঝতেই পারছো যে সাধারণ মানুষ, এলাকার বাসিন্দারা তারা কিন্তু খুশি, তার কারণ তারা কর্মসংস্থানের তারা আশায় তারা বুক বাঁধছেন, এবং এখানে এই যে কারখানা তৈরি হবে তার ফলে যে কর্মসংস্থান হবে, অর্থাৎ এই পালাবদলের পর নতুন সরকারের যে মূল অন্যতম লক্ষ্য ছিল সেটা হচ্ছে শিল্পে জোয়ার নিয়ে আসা, কর্মসংস্থান বাড়ানো, এবং সেদিকেই কিন্তু সেই সরকারের সেই লক্ষ্য পূরণ করতে চলেছেন। এবং এখানে প্রায় 700 কোটি টাকা বিনিয়োগ করা হবে, এবং এখানে একটা বিশাল প্রজেক্ট অর্থাৎ বিশাল প্রকল্প তৈরি করা হবে, যেমন দই তৈরি করা হবে, পাশাপাশি বিভিন্ন দুগ্ধজাত যে সমস্ত পণ্য বা সামগ্রী সেগুলোও তৈরি করা হবে। পাশাপাশি এখানে সাধারণ মানুষ তারা যেটা জানাচ্ছেন যে কর্মসংস্থান হবে, সাধারণ মানুষ আশায় বুক বাঁধছে, এবং শিল্পপতিরাও তারাও আশায় বুক বাঁধছেন, এবং পশ্চিমবঙ্গে এই যে পরিবর্তন সেটা সাধারণ মানুষের হিতে, এটা তারা বলছেন। কেন বলছি? কারণ পশ্চিমবঙ্গে 8টি ফ্যাক্টরি আছে, কথা বলা হচ্ছে কারখানার সংখ্যা আরও বাড়বে। মুখ্যমন্ত্রীকে দেখে অনুপ্রাণিত পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি পাল্টাবে, এ কথা কে বলছেন? এ কথা বলছেন শিল্পপতি সঞ্জয় বুধিয়া। তার বক্তব্য শোনাই। বেঙ্গল আমার কর্মভূমি, আমার এখানে 8টা কারখানা চলছে, প্রায় 3000+ লোক আছে আমার। আর আমি খুবই খুশি যে আমরা তো মোস্টলি 95% আমেরিকাতে এক্সপোর্ট হয়। মাননীয় মুখ্যমন্ত্রী আমি শুনেছি রাত্রিতে 11টা-12টা অফিসে থাকে, কাজ করে। তারপর মুখ্য সচিব মনোজ আগরওয়ালজি, উনিও নিজে বলে খুব লেট নাইট তক কাজ করে। তো একটা বলেন ইট অল স্টার্টস ফ্রম দ্য টপ। আমার মনে হয় যে নতুন সরকার ডেফিনেটলি দে উইল টেক কেয়ার অফ দিস 2 থিংস, যে মেজর 2 প্রবলেম, আরবান ল্যান্ড সিলিং অ্যাক্ট আর
ইনসেন্টিভের যে আছে, আমি তো একদিন দেখে অবাক ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমি দেখলাম সকালে শিলিগুড়িতে আছে, ওখানে একটা মিটিং করছে, দেখছি তো বিকালে নবান্নতে আছে। তো ওই স্পিডটা তো সবাই দেখছে না, কি স্পিড ধরে কাজ হচ্ছে। তো আমরা সবাই ওই স্পিড আর ঊর্জা পাচ্ছে। আর আমিও নিজে কারখানায় নিশ্চয়ই আজকেই প্ল্যান করেছি আমি কি এক্সপেন্ড করবো। সৌমেন বাবুর সঙ্গে কথা বলবো। সৌমেন বাবু, 15 বছর ধরে আমরা BGBS দেখেছি, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, কিন্তু কখনো এই ছবি বাংলার মানুষ প্রত্যক্ষ করেনি, যা 2 মাসের মধ্যে বাংলায় মানুষ প্রত্যক্ষ করছে। কতটা পজিটিভ ভাইব বলুন তো? এখানে এক কথাই উঠে আসে, যেটা হচ্ছে আমরা দেখেছি যে যে ফানুস ছিল শিল্প আসবে, কার্যত সেখানে আমরা দেখেছি প্রায় চপ শিল্প এবং বিভিন্ন শিল্প ছাড়া আর কিছুই যেন উঠে আসছে না। এই যে নিদান, অর্থাৎ যে বলা যায় যে শিল্প না হওয়ার যে ধ্বংসের ভূমি, সেই ধ্বংসের ভূমিতে এক কথাই বলবো যে বলা যায় যে আমরা কিন্তু নতুন ভাবে কোকিলের আওয়াজ, অর্থাৎ বসন্ত আসতে চলেছে। শিল্পের বসন্তের যে সিগন্যাল, সেই আমি বলবো এক কথায় কোকিল ডাকতে শুরু করেছে। অর্থাৎ সেই কোকিলের ডাকে বাংলায় আবার শিল্পের বসন্ত আসতে চলেছে। এবং একই সঙ্গে মনে রাখতে হবে, নব বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের হরিণঘাটার যে দুগ্ধ প্রকল্পের যে স্বপ্ন ছিল তা ধ্বংসের মুখে চলে গেছিল, সেই জায়গায় আবার নবজাগরণ ঘটতে চলেছে। নবজাগরণের মানুষের হিতে কত কিছু হয় সেটাই এখন প্রত্যক্ষ করবেন বাংলার মানুষ। যেমন আমাদের নজর থাকবে অবশ্যই দিল্লিতে, কারণ যে সর্বদল বৈঠক, সেই বৈঠকে কিন্তু টান টান নাটক, উত্তেজনা যাই বলুন সবই চলছে। এই বৈঠক থেকে ইন্ডিয়া জোটের ওয়াকআউট, বৈঠকে আনুষ্ঠানিকভাবে ডাক পেয়েছে NCPI, যে রাজনৈতিক দলটির নাম দিন কয়েক আগে পর্যন্ত মানুষ জানতো না, সেই রাজনৈতিক দল কিন্তু ডাক পেয়েছে। এই বৈঠকে NCPI এর সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার তারা গিয়েছেন। সর্বদলীয় বৈঠকে সুদীপ কাকলিকে কেন আমন্ত্রণ করা হয়েছে, এই প্রশ্ন তুলেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ওয়াকআউট করা হয়েছে। পুরো বিষয় নিয়ে এখনো পর্যন্ত নতুন কি আপডেট রয়েছে রাজীব আমাদেরকে জানাবেন। আমাদের দিল্লি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, কি চলছে, আপডেট কি? দেখো, বৈঠক এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে এবং আজকের বৈঠকের যে নির্যাস তাকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। এক, সরকারের তরফ থেকে এই বৈঠকে আগামীকাল থেকে যে বাদল অধিবেশন শুরু হচ্ছে তাতে সব দলের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। দ্বিতীয়ত, বাংলার একটি অ্যাঙ্গেল রয়েছে, তা হলো যে NCPI, যেখানে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ, যার মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা রয়েছেন, তাঁরা ডাক পেয়েছে কেন, এই অভিযোগ, এই নালিশ তুলেছেন আজকে সৌগত রায় এবং মহুয়া মৈত্র। এবং তারপর তারা ওয়াকআউট করেছেন, যদিও প্রতীকী ওয়াকআউট, আর তারপর তারা আবার ফিরে এসেছেন। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এর পাশাপাশি আরও একটা ঘটনা ঘটেছে, তা হলো NCPI-কে তাদের লোকসভায় স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে কিছু নথির প্রয়োজন, সেই নথি চেয়ে পাঠানো হয়েছে NCPI-এর কাছে, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারের কাছে। তারা সেই নথি জমা দেবেন। কি সেই নথি? তাদের বলা হয়েছে নির্বাচন কমিশনের কাছে স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে যে নথি জমা দিতে হয়, তারপর নির্বাচন কমিশন তাদের একটি স্বীকৃতি দেয়। সেই স্বীকৃতিটা কোথায়? অর্থাৎ নির্বাচন কমিশনে NCPI রেজিস্টার্ড একটি রাজনৈতিক দল, সেই রেজিস্ট্রেশন যে কাগজ জমা দিতে হবে। এই জায়গা থেকেই মহুয়া মৈত্র, তৃণমূল সাংসদ, তার বক্তব্য কি শোনাবো, এবং NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তার কি বক্তব্য শোনাই পরপর। তোমায় ধন্যবাদ রাজীব। অল পার্টি মিটিং এ সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াকআউট করেছি মিটিং থেকে। আর কারণ এই যে আমাদের বাংলার যে 20টা MP আনরেকগনাইজড NCPI-তে তারা বলেছে তারা যোগদান করেছে, স্পিকার কিন্তু তাদের এই মার্জারটা এখনো অ্যাপ্রুভ করেনি এবং তাদের কোনো রেকগনিশন নেই, মার্জার অ্যাপ্রুভ হয়নি এবং তাদের যে ডিসকোয়ালিফিকেশন পেটিশন সেটা এখনো পেন্ডিং, ডিসকোয়ালিফিকেশন পেটিশন পেন্ডিং, মার্জার এখনো অ্যালাউড হয়নি। সংবিধানে 91st অ্যামেন্ডমেন্টের পর কোনো আলাদা ব্লকের জায়গা নেই। তো ওয়েবসাইটে আমাদের এখনো 28 জন MP তৃণমূল কংগ্রেস এর লিস্টে দেখাচ্ছে। তো কিভাবে যে ওদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, সংসদীয় কারামন্ত্রী কিভাবে ওদেরকে আবার ডেকেছে? मुद्दे को कौन उठाएगा वहाँ वो हम सपोर्ट करेंगे अगर ये जनहित में हो। और ऑल पार्टी मीटिंग में हमें बुलाया गया, इसीलिए हम आभार व्यक्त करते हैं कि हमारा जो अलग से हम जुट बने हैं 20 MP को, उन्हें सम्मान दिया गया।
brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ লঙ্কা ধনে না লঙ্কা ধনে হলুদ MDH মশলা